সাপের মতো পেঁচিয়ে ইরানকে ঘিরে ধরার চেষ্টা ট্রাম্পের। ফিলিস্তিনের অনাথ শিশুদের মুখে হাসি ফোটানোর এক অনন্য উদ্যোগ। বরের ছবির সঙ্গে মিল না থাকায় বিয়ে ভাঙলেন কনে। তুরস্কের ভয়ে দিশেহারা হয়ে সিরিয়ায় ইসরায়েলের হামলা। বিষে বিষক্ষয়, আগুন ঠেকাতে আগুনই অস্ত্র। যুক্তরাষ্ট্রের সঙ্গে সামরিক সংঘাতের পাশাপাশি অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক যুদ্ধ অত্যন্ত দৃঢ়তার সঙ্গে মোকাবেলা করছে ইরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে কোণঠাসা করতে অ্যানাকোন্ডা কৌশল বা চরম অর্থনৈতিক অবরোধের পথ বেছে নিলেও ইরান এই চাপ মোকাবেলায় কৌশলগত প্রতিরোধ ও পাল্টা অর্থনৈতিক আঘাতের নীতি গ্রহণ করেছে। অ্যাস্ট্রো ওয়ানিতে প্রকাশিত আল জাজিরার বিশ্লেষণ অনুযায়ী ট্রাম্প প্রশাসনের লক্ষ্য হল সরাসরি সামরিক সংঘাত এড়িয়ে নৌ অবরোধ এবং ডিজিটাল অর্থনীতির উপর আঘাত হেনে ইরানের অর্থনীতিকে দুর্বল করা। হরমুজ প্রণালী থেকে ভারত মহাসাগর পর্যন্ত মার্কিন নৌবাহিনীর তৎপরতার কারণে ইরানের জ্বালানি তেল রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি আইআরজিসির ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্ট জব্দ করার মাধ্যমে তেহরানের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে। তবে যুক্তরাষ্ট্রের এই কঠোর অবরোধের মুখেও তেহরান নতি স্বীকার করেনি, বরং তারা এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে বিশ্ববাজারে পাল্টা চাপ সৃষ্টির কৌশল নিয়েছে। ইরানের মূল লক্ষ্য হল হরমুজ প্রণালীতে নিজেদের কৌশলগত উপস্থিতি বজায় রেখে বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা টিকিয়ে রাখা। বিশ্ববাজারে তেলের মূল্য বৃদ্ধি পেলে তা যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ নীতিতে আঘাত হানবে। আসন্ন মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে এই অর্থনৈতিক সংকট উল্টো ট্রাম্প প্রশাসনের উপর চরম রাজনৈতিক চাপ তৈরি করবে বলে মনে করছে ইরান। তেহরানের সেন্টার ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ এর জ্যেষ্ঠ বিশ্লেষক আলী আকবর দারেইনি আল জাজিরাকে জানিয়েছেন, ট্রাম্প তার আগের কৌশলগুলোই ব্যর্থ হয়েই এখন এই অর্থনৈতিক অবরোধের পথ বেছে নিয়েছেন। তিনি আরও বলেন, ইরান অতীতেও 4 দশকের বেশি সময় ধরে পশ্চিমা নিষেধাজ্ঞা অত্যন্ত সফলভাবে মোকাবেলা করেছে এবং ভবিষ্যতেও তা করবে। দারেইনির মতে, ডোনাল্ড ট্রাম্প এমন এক অসম যুদ্ধে জড়িয়ে পড়েছেন যেখান থেকে তার জেতা বা সহজে বেরিয়ে আসা কোনোটাই সম্ভব নয়। এমনকি ফক্স নিউজের তথ্য মতে ইসরায়েলি সামরিক ও গোয়েন্দা বিশ্লেষকরা স্বীকার করেছেন, কেবল অর্থনৈতিক অবরোধ দিয়ে ইরানের দৃঢ় শাসন ব্যবস্থা বা তাদের কৌশলগত পারমাণবিক কর্মসূচিকে কাবু করা অত্যন্ত কঠিন। সামরিক হস্তক্ষেপ ছাড়া কেবল নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে দমিয়ে রাখার এই মার্কিন নীতি শেষ পর্যন্ত কতটা কার্যকর হবে তা নিয়ে পশ্চিমা মিত্রদের মধ্যেই গভীর সংশয় রয়েছে। অরিত্র বাসু, কালবেলা। গাজায় 10,000-এরও বেশি শিশু আজ পঙ্গু বা চিরস্থায়ী ক্ষতের শিকার। কিন্তু এই ভয়ঙ্কর পরিসংখ্যানের আড়ালেই তৈরি হচ্ছে ঘুরে দাঁড়ানোর এক অবিশ্বাস্য গল্প। পঙ্গুত্বকে জয় করে পানির গভীরে যেন নতুন জীবন খুঁজছে গাজার এতিম শিশুরা। পা নেই তো কি হয়েছে, আমি তো স্বাভাবিকভাবেই সাঁতার কাটছি। কথাগুলো গাজার ছোট্ট শিশু আহমেদের। পা হারালেও মনের জোর হারায়নি সে। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এই শিশুদের গল্প হার মানাবে যে কোনো সিনেমাকেও। গাজার যুদ্ধে ইসরায়েলি হামলায় যেসব ফিলিস্তিনি শিশু নিজেদের হাত পা বা পরিবারের সদস্যদের হারিয়েছেন, তাদের জন্য খান ইউনুসের একটি সুইমিং পুল একটি পুনর্বাসন কেন্দ্র হয়ে উঠেছে। সাঁতারের মাধ্যমে এই শিশুদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনা এবং তাদের মানসিক সুস্থতার সাপোর্ট দেওয়াই এই উদ্যোগের লক্ষ্য। হিল প্যালেস্টাইন এবং তান্তিশ সুইমিং একাডেমির যৌথ পরিচালনায় এই উদ্যোগে অংশ নিচ্ছেন অঙ্গ হারানো, অনাথ এবং সংঘাতের শিকার হওয়া অন্যান্য শিশুরা। সুইমিং কোচ নূর কাশকাশ বলেন, যেসব সার্ভাইভার এবং অঙ্গ হারানো মানুষেরা সাঁতার কাটা থেকে বঞ্চিত হয়েছেন, আমি এখন তাদের আনন্দ দেওয়ার কাজে কন্ট্রিবিউশন করতে চাই। আসল বিষয় হলো আমি তাদের পাশে আছি এবং তাদের খুশি হতে, মানসিকভাবে আরও শক্ত হতে এবং নেগেটিভ এনার্জি থেকে পজিটিভ এনার্জিতে ফিরে আসতে সাহায্য করছি। কোচ সাদি আল মাসরি বলেন, এই শিশুদের সাইকোলজিক্যাল ট্রমা বা মানসিক আঘাত কাটিয়ে উঠতে তাদের টিম সাঁতারকে একটি মাধ্যম হিসেবে ব্যবহার করছে। হিল প্যালেস্টাইন জানিয়েছে, তাদের প্রজেক্টে থাকা শিশুদের জন্য স্পোর্টিং অ্যাক্টিভিটিস বা খেলাধুলার প্রয়োজনীয়তা থেকেই এই কর্মসূচি শুরু করা হয়েছে। সংস্থাটি গাজা জুড়ে অঙ্গ হারানো মানুষদের জন্য একটি
ফুটবল একাডেমিও চালু করেছে। السباحة ورياضة كرة القدم أكاديمية كرة القدم 2023 সালের অক্টোবরের পর থেকে গাজায় দীর্ঘমেয়াদী রিহ্যাবিলিটেশনের চাহিদা মারাত্মকভাবে বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2026 সালের মে মাসের এক হিসাব অনুযায়ী আহত প্রায় 1,72,000 মানুষের মধ্যে প্রায় 43,000 মানুষ এমন আঘাত পেয়েছেন যা তাদের জীবন পুরোপুরি বদলে দিয়েছে, যার মধ্যে প্রায় 10,000 শিশুই রয়েছেন। সংস্থাটির রেকর্ড অনুযায়ী ট্রমার কারণে 5,000-এরও বেশি মানুষের অঙ্গহানি ঘটেছে এবং 22,000-এরও বেশি মানুষের হাত পায়ে গুরুতর আঘাত রয়েছে। রিয়াদ হোসেন, কালবেলা। বিয়ের আগে অন্য এক যুবকের ছবি দেখানো হয়েছিল, কিন্তু বর সেজে এসেছেন সম্পূর্ণ ভিন্ন একজন। বিয়ের মণ্ডপে বরের মুখ দেখেই বিয়ে করতে অস্বীকৃতি জানিয়েছেন কনে। পাঞ্জাবের ফিরোজপুরে বিয়ের আসরে ঘটে গেছে এই অনাকাঙ্ক্ষিত ঘটনা। ইন্ডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী কনের দাবি, তাকে আগে যে ছেলের ছবি দেখানো হয়েছিল মণ্ডপে উপস্থিত বর সেই ব্যক্তি নন। ছবি পাল্টে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে। অন্যদিকে বরের পরিবার এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। বরের নানা মহেন্দ্র সিং দাবি করেন, উভয় পরিবারের সম্মতিতেই এই বিয়ের আয়োজন করা হয়েছিল। বিয়ের আগে দুই পরিবারের মধ্যে মোবাইল ফোনে নিয়মিত যোগাযোগ ছিল। তিনি জানান, মধ্যস্থকারী এবং কনের মায়ের মাধ্যমেই বরের আসল ছবি কনেপক্ষকে পাঠানো হয়েছিল। বিয়ের আনুষ্ঠানিকতা ও 7 পাক ঘোরার ঠিক আগ মুহূর্তে কনে বরের চেহারা দেখে তীব্র আপত্তি জানান। এর ফলে বিয়ের আসরে বিভ্রান্তি তৈরি হয় এবং বিয়েটি শেষ পর্যন্ত ভেঙে যায়। এলাকার ডেপুটি সুপারিনটেন্ডেন্ট অব পুলিশ তেজিন্দর পাল সিং জানান, তারা অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু করেন এবং আনুষ্ঠানিকভাবে উভয় পক্ষের বক্তব্য শোনেন। ডিএসপি তেজিন্দর পাল সিং জানিয়েছেন, পরে দুই পরিবার নিজেদের মধ্যে আলোচনা করে বিরোধের মীমাংসা করেছে। শেষ পর্যন্ত বিয়েটি আর হয়নি এবং বরযাত্রীদের কনে ছাড়াই রাজস্থানে ফিরে যেতে হয়েছে। সিরিয়ার আকাশে হঠাৎ ইসরায়েলি ক্ষেপণাস্ত্রের গর্জনের পেছনে উন্মোচিত হল এক গোপন কূটনৈতিক সমীকরণ। আবু আল দুহুর বিমান ঘাঁটি ধূলিসাৎ করার মাত্র 96 ঘন্টা আগে মোসাদ প্রধানের একটি ফোন কল প্রকাশ করে দিয়েছে মধ্যপ্রাচ্যে তুরস্ককে নিয়ে তেল আবিবের চরম আতঙ্কের চিত্র। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য মতে 14 আগস্ট সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রীকে ফোন করেছিলেন মোসাদ প্রধান রোমান গফম্যান। আলোচনায় ছিল তুরস্কের সেনা, অস্ত্র ও ড্রোন। আর 4 দিন পরই সিরিয়ার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে বোমা ফেলল ইসরায়েল। ফোনের ওপারে কি নিয়ে কথা হয়েছিল আর কেন তুরস্কের সামরিক উপস্থিতি হয়ে উঠেছিল আলোচনার মূল বিষয়। রয়টার্সের প্রতিবেদন মতে 2024 সালে বাশার আল আসাদের পতনের পর ক্ষমতায় আসা প্রেসিডেন্ট আহমেদ আল শারার নতুন ইসলামপন্থী সরকারের সঙ্গে ইসরায়েলের এটিই ছিল এ যাবৎকালের সর্বোচ্চ পর্যায়ের গোপন যোগাযোগ। ফোন আলাপে মোসাদ প্রধান সরাসরি জানতে চান দামেস্কে তুর্কি সেনার সংখ্যা, ড্রোন সরবরাহ ও অস্ত্র বিক্রির আসল পরিধি কতখানি। মূলত ইসরায়েল ভয় পাচ্ছিল আঙ্কারা যেন তাদের সীমানার কাছে নতুন সামরিক ঘাঁটি বা শক্তির শক্ত বলয় তৈরি করতে না পারে। একই সাথে সিরীয় বাহিনীকে তুর্কি ড্রোন ও অস্ত্র সরবরাহের বিষয়টিতেও কড়া নজরদারি চালায় তেল আবিব। ফোনে সতর্ক করা হলেও মধ্যস্থতার পথ খুঁজে না পেয়ে 4 দিন পর মঙ্গলবার আবু আল দুহুর বিমান ঘাঁটিতে সরাসরি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। পরদিনই এক্সে হুঙ্কার ছেড়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু স্পষ্ট জানিয়ে দেন, ইসরায়েলের সীমান্তে তুর্কি সামরিক ঘাঁটি কোনোভাবেই সহ্য করা হবে না। তুর্কি সেনাদের বিমান ঘাঁটিতে মোতায়েনের অনুমতি দেওয়ার শেষ পর্যায়ে ছিল দামেস্ক। সরাসরি আক্রমণ টেনে নেতানিয়াহু বলেন, আমরা তুরস্ককে না করেছিলাম, তারা শুনেনি, তাই কঠোরভাবে বুঝিয়ে দিলাম। পাল্টা জবাবে আঙ্কারা ইসরায়েলের এই অভিযোগকে নিছক আষাঢ়ে গল্প বলে উড়িয়ে দিয়েছে। তাদের সাফ কথা, নিজেদের বেআইনি আগ্রাসন ঢাকতে মন গড়া অভিযোগ তুলছে তেল আবিব। দামেস্কের পাশে থেকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে তারা নতুন সরকারের সাথে কাজ চালিয়ে যাবে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে ওয়াশিংটন পড়েছে উভয় সংকটে। অবস্থা যেন জলে কুমির আর ডাঙায় বাঘ। মার্কিন রাষ্ট্রদূত ও বিশেষ দূত টম ব্যারাক এই হামলাকে অনাকাঙ্ক্ষিত উত্তেজনা আখ্যা দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। পরিস্থিতি আরও রক্তক্ষয়ী হওয়ার আগেই 3 দেশের মধ্যে কোনো সংঘর্ষ যেন না বাধে সেজন্য আড়ালে তথ্য শেয়ারিং ও কূটনৈতিক সমঝোতার প্রক্রিয়া চালু করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের সাথে ঘনিষ্ঠতা বাড়ানো সিরীয় প্রেসিডেন্ট আল শারা জানান, তারা ইসরায়েলের সাথে একটি নিরাপত্তা চুক্তিতে পৌঁছাতে আগ্রহী।
তবে গোপন ফোন কল থেকে মিসাইল হামলা সবকিছুই প্রমাণ করে সিরিয়ার মাটিতে তুর্কি ঘাঁটির প্রতিটি ইট গাঁথার খবর এখন ইসরায়েলের গলার কাটা, মাথা ব্যথা আর চোখের বালি হয়ে দাঁড়িয়েছে। সনম সিদ্দিকী, কালবেলা। আগুন নিয়ন্ত্রণে পানির ব্যবহার আমরা প্রায়ই দেখি, কিন্তু আগুন ঠেকাতে আগুনের ব্যবহার হয়তো অনেকের কাছেই অবাক করার মতো। স্পেনের লাস হুরদেস অঞ্চলে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে এবার এমন কৌশলই ব্যবহার করেছেন দমকল কর্মীরা। প্রায় ৩৭০০ হেক্টর এলাকা পর্যন্ত এই আগুন ছড়িয়ে পড়েছে, আর এই কারণে কয়েকশো মানুষকে বাড়িঘর ছেড়ে নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে। বুধবার রাতে ধারণ করা ভিডিওতে দেখা যায় আগুনের হুমকিতে থাকা সেরেজাল এলাকায় কাজ করছেন দমকল কর্মীরা। কোথাও গাছে পানি ছিটিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছেন, আবার কোথাও পরিকল্পিতভাবে ঝোপঝাড় ও শুকনো গাছপালায় আগুন ধরিয়ে দিচ্ছেন। তবে এই আগুন ছড়িয়ে দেওয়ার জন্য নয়, বরং দাবানলের পথ আটকে দেওয়ার জন্য। মূল আগুন পৌঁছানোর আগেই শুকনো গাছ ও ঝোপঝাড় পুড়িয়ে একটি ফাঁকা জায়গা তৈরি করছেন তারা। ফলে সেখানে পৌঁছানোর পর দাবানলের জ্বালানি কমে যায় এবং আগুনের গতি ধীর হয়ে আসে। বুধবার আগুন সেরেজাল ও নুনোমোরালের পাশাপাশি কাসেরেস থেকে সালামাস্কা প্রদেশেও ছড়িয়ে পড়ে। পরে তাপমাত্রা কমা ও আর্দ্রতা বাড়ায় কিছুটা স্বস্তি পান দমকল কর্মীরা। তবুও সেরেজাল সহ 11টি জনপদে মানুষকে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আগুনের কারণে প্রায় 800 মানুষকে বাড়ি ছাড়তে হয়েছে। ঘন ধোঁয়ার কারণে নুনোমোরালেও বাসিন্দাদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।